আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত ২০২৫ সালের নতুন বই। আমরা প্রথমে প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞাপন বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ আলোচনা করতে হবে। বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পরবর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। এই সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। সংখ্যা জগতের কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। এ অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। এ অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে। উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে। সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে পারবে। মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবে। সংখ্যা রেখার মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান দেখতে পারবে। ১.১ বর্গ ও বর্গমূল। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। তো আমরা জানি বর্গ যা সাধারণত একটা স্কোয়ার কাটিং ইংলিশে যেটা বলে এরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে আয়ত আর এটা হচ্ছে বর্গ। তো বর্গর ৪টি বাহু সমান। তো বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক ইন্টু ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। মানে হচ্ছে এই যে দেখো, বর্গের প্রত্যেকটি বাহু সমান, বর্গের প্রত্যেকটি বাহু সমান এবং একটি বাহুর যদি ক হয়, আমি যদি ক নামকরণ করি তাহলে প্রত্যেকটি বাহু যদি ক করি তাহলে এ বাহু আর এ বাহু মিলে হয় ক স্কয়ার, আর ওই বাহু মিলে হয় ক স্কয়ার, মানে ডাবল ক। উভয় পক্ষে এই বাহুর নামও ক, এই বাহুর নামও ক। ক আর ক মিলে হয় ক স্কয়ার। তা এখানে লিখছে ক স্কয়ার বর্গ একক। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। আমি মাত্র যে কথাটি বললাম সে কথাটি এখানে তুলে ধরেছে। চিত্রে ৯টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে ৩টি করে ৩টি সারিতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা ৩ ইন্টু ৩ ইকুয়াল ৩ স্কয়ার, মানে ৩ স্কয়ার ইকুয়াল, যদি দুইটা ৩ একসাথে স্কয়ার অবস্থায় থাকে তাহলে দুইটা ৩ হয়, ৩ গুণন ৩। তাহলে ৩ আর ৩ যদি আমি গুণন করি তাহলে হয় ৯, মানে ৯। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে। ফলে ৩ এর বর্গ ৯ এবং ৯ এর বর্গমূল ৩। বর্গ ৩ এর বর্গ কিন্তু ৯, বর্গ বলা হয়েছে, ৩ এর বর্গ ৯ এবং ৯ এর বর্গমূল ৩। এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সুতরাং কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। নিচে একটা উদাহরণ আছে, দেখো। ৪ সমান ২ ইন্টু ২ সমান, যেহেতু দুইটা ২ তাই ২ এর উপরে একটা স্কোয়ার রয়েছে, মানে ইকুয়াল ৪। ২ এর বর্গ ৪, এটার জন্য আমরা বলতে পারি। আর এই ২ কে বলা হয় ৪ এর বর্গমূল ২। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের পৃষ্ঠারে আমরা চলে যাই। পরের পৃষ্ঠারে ১.২ বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা। নিচে সারণীটি লক্ষ্য করো। বর্গের বাহুর দৈর্ঘ্য মিটার, বর্গের ক্ষেত্রফল মিটার স্কয়ার। এটা ভালোভাবে খেয়াল করো। এক 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 যদি আমি একসাথে গুণন দেই তাহলে এর ফল আসে ১। একের উপরে আমি যেহেতু এখানে দুইটা ১ লেখা হয়েছে তাই একের উপরে স্কোয়ার ব্যবহার করা হয়েছে, মানে বর্গের ক্ষেত্রফল মিটার স্কোয়ার। কথাটা খেয়াল রাখবে। তারপরে দেখো ২ গুণন ২
ইকুয়াল 4 মানে সমান 4 মানে 4। আবার আমরা এভাবে লিখতে পারি 2 এর উপরে 2 এর উপরে স্কয়ার। তারপরে দেখো 3 3 ইনটু 3 সমান দুইটা 3 একসাথে গুণ করলে হয় 9। আর আমরা এভাবে লিখতে পারি 3 এর উপরে স্কয়ার দিয়ে, মানে 3 এর উপরে স্কয়ার থাকলে দুইটা 3। তারপরে দেখো 5 5 পূরণ 5 সমান 25 হয়। 5 এর উপরে আমরা স্কয়ার দিয়ে এভাবে লিখতে পারি। তারপরে আছে 7 7 পূরণ 7 সমান 49 ইকুয়াল মানে সমান আমরা দুইটি সাতের জন্য একটি সাত লিখে উপরে স্কয়ার দিতে পারি। এ আছে, আমরা একে ডাবল মানে দুইটি লিখলাম এ ইন্টু এ ইকুয়াল দুইটি এর জন্য এর উপরে স্কয়ার হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়। 1 4 9 25 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলে একটি স্বাভাবিক সংখ্যা। যেমন 21 এর বর্গ 21 স্কয়ার মানে 21 এর উপর স্কয়ার মানে বর্গ, বা 21 এর সাথে দুইটি 21 যদি আমরা গুণন করি তাহলে 441 হয় একটি পূর্ণবর্গ সংখ্যা। এবং 441 এর বর্গমূল 21 মানে দুইটি 21 যেহেতু আমি গুণন করেছি তাই 441 ফল এসেছে। তাই দুইটি 21 এর জন্য আমরা একটি 21 লিখব এর 421 এর বর্গমূল হিসাবে। একটি স্বাভাবিক সংখ্যা। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যার m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ n স্কয়ার আকারে প্রকাশ করা যায় তবে m বর্গ সংখ্যা। m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। নিচে একটি বর্গমূলের ধারণা দেওয়া আছে, চলো আমরা এটা দেখে নিই। বর্গ সংখ্যাগুলোর ধর্ম। নিচে সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে, খালি ঘরগুলো পূরণ করো। এখানে দেখো বর্গ সংখ্যা বলতে আমরা বুঝি একের উপরে স্কোয়ার দিলে যে সংখ্যাটা আসে, 2 এর উপরে স্কোয়ার দিলে 4 আসে, 3 এর উপরে স্কোয়ার দিলে 9 আসে, আর 4 এর উপরে স্কোয়ার দিলে 16 আসে। মানে যে সংখ্যা হুবহু একই রকম দুটি সংখ্যা গুণন করলে যে ফলটা আসে ওই সংখ্যাটাই বর্গ সংখ্যা। তো 1 এর স্কোয়ার করলে 1 আসে, 2 এর যদি বর্গ করি তাহলে 4 পাই আমরা, 3 এর বর্গ করলে 9 পাই এবং 4 এর বর্গ করলে এখানে 16 হবে খালি গড়ে, 5 এর বর্গ করলে 25 হবে, 6 এর বর্গ করলে 36 হবে, 7 এর বর্গ করলে 49 হবে, 8 এর বর্গ করলে 64 হবে এবং 9 এর বর্গ করলে 81 হবে, 10 এর বর্গ করলে এখানে 100 হবে, 11 কে বর্গ করলে 121 হয়, 12 কে বর্গ করলে 144 হয়, 13 কে বর্গ করলে 169 হয়, 14 কে বর্গ করলে 196 হয়, 15 কে বর্গ করলে 225 হয়, 16 কে বর্গ করলে 256 হয়, 17 কে বর্গ করলে 289 হয়, 18 কে বর্গ করলে 324 হয়, 19 কে বর্গ করলে 361 হয় এবং 20 কে বর্গ করলে 400 হয়। সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে এ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 বা 9। কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2 3 7 বা 8 অঙ্কটি নেই। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এই বক্সটা। তো পরবর্তীতে দেখো একটা কাজ রয়েছে, এখানে কাজ রয়েছে 3টি। 1 নম্বরে বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 0 1 4 5 6 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? এটা সমাধান আমরা করে রেখেছি, চলো সমাধানটা আমরা দেখি। তো এই সমাধানটা আমরা এভাবে করতে পারি। তো দেখো সমাধান, 1 কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক। তো সমাধান 1 কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? সমাধানে উত্তর হবে না, কারণ
কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 থাকলে সংখ্যাটি বর্গ সংখ্যা হয় না। প্রতিটি অঙ্কের জন্য এর উদাহরণ 10, 21, 34, 45, 56, 89 এগুলো বর্গ সংখ্যা নয়। তো তারপরে দেখো নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। এখানে 2062, 1057, 23453, 33333 এবং 1068 এখানে এই 5টি সংখ্যা রয়েছে। সমাধানে আমরা লিখতে পারি, আমরা প্রথমে এই 5টি সংখ্যা বসিয়ে নেব। সংখ্যাগুলো কোনোটি পূর্ণবর্গ নয়, কারণ পূর্ণবর্গ সংখ্যার এক স্থানে 2, 3, 7 একক স্থানে আর কি এবং 8 অঙ্কটি থাকবে না। যখন আমরা পূর্ণবর্গ সংখ্যা লিখব তখন আমরা এই বিষয়টি লক্ষ্য করব 2, 3, 7 এবং 8 যাতে না থাকে। তারপর দেখো গ 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। সমাধান 5টি সংখ্যার নিচে লেখা হলো 122, 33, 1047, 87388 এগুলোর কোনোটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্কটি থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই কাজগুলো আমি বুঝিয়ে দিতে পেরেছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।